জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির কল রেকর্ড হাতে পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এসব ডিজিটাল তথ্য প্রমাণ যাচাইয়ের জন্য সিআইডির ফরেনসিক বিভাগকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে যাত্রাবাড়ি এলাকায় তাইম হত্যা মামলায় পুলিশের এসি তানজিল ইসলাম, গাজীপুরের কোনাবাড়িতে আরেকটি হত্যা মামলায় কনস্টেবল আকরামকে ২০ জানুয়ারি হাজির করতে নির্দেশ দেওয়া হয়। পরে চিফ প্রসিকিউটর জানান, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিভিন্ন ডিজিটাল তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের পরিবার। আমরা ফাঁস হওয়া সহ আরো অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি, সেগুলোর বিষয়ে কাজ চলছে। অনেকেরই আছে, শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না, অনেকেরই ভয়েস রেকর্ড। জি, আলামত এবং জব্দকৃত যে সকল মুঠোফোন আছে সেখানে বেশ কিছু নির্দেশনা আমরা পেয়েছি। সেই নির্দেশিত ভয়েসের সত্যতা যাচাইয়ের জন্য, অকাট্য দালিলিক প্রমাণের জন্য আমরা আসলে ফরেনসিক করতে চেয়েছি। সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। সেই ক্ষেত্রে ওনারা সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেনসিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে, তথ্য সংগ্রহ চলছে। প্রভাব খাটিয়ে রাজুক থেকে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে পৃথক ৩ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। পৃথক ৩টি মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে। জনাব রেহানা সিদ্দিক, তার মেয়ে জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 15 জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। সাক্ষাতে গত বছরের মে মাসে কাজে যোগ দেওয়ার সময়সীমা পার হওয়া ১,৮০০ বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়া প্রবেশের সুবিধা দিতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আসিয়ানের সভাপতির দায়িত্ব নেয় মালয়েশিয়ার প্রতি অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশকে আসিয়ানের সদস্য করতে দেশটির সমর্থন কামনা করেন। এ সময় বাংলাদেশে আরও বেশি মালয়েশিয়ান বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 15 জানুয়ারি অনুষ্ঠিত সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পর সন্ধ্যায় সচিবালয় ত্যাগ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানায়, আগামী বুধবার মন্ত্রণালয়ের বৈঠকে দাবির বিষয়গুলো নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করবে তারা।
আগামী 15 তারিখ বুধবার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করবে। বাণী ভবন হাবিবুর রহমান হলের স্টিল বেস স্ট্রাকচারের অনুমোদন দিবে। তারা যেহেতু আমাদের 3টা দাবির মধ্যে 2টা দাবি মেনে নিয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। আমার শিক্ষার্থীরা অনশন সাময়িকভাবে প্রত্যাহার করেছে। যে কর্মসূচি চলমান আছে, যতক্ষণ পর্যন্ত এটা দৃশ্যমান না হবে আগামী বুধবারের সভায়, সেই পর্যন্ত আমরা কর্মসূচিতেই থাকবো। প্রয়োজন বোধে আমরা আবারও ছাত্র এবং শিক্ষক মিলে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে আগাবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে 1 ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টাকে নির্বাচনী রোডম্যাপ অবহিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসান। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। দায়িত্ব নেওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের জীবনযাপন বিষয়ে কি অগ্রগতি ঘটেছে সেই বিবরণ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। জানান, জাকসু নির্বাচনের জন্য ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সবশেষ 1992 সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় তাদের পরিকল্পনা অনুযায়ী জাকসু নির্বাচন আয়োজন করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে বিক্ষোভ মিছিলটি অবস্থান নেয় ভিসি চত্বরে। সেখানে শিক্ষার্থীরা বলেন, নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে গেস্ট রুমের নামে শিক্ষার্থীদের র্যাগিং করেছে, সেরকম কোনো নির্যাতনের সংস্কৃতি গড়ে উঠতে দেয়া হবে না। ছাত্র সমাজের বৈধ প্রতিনিধি নির্বাচনের জন্য ডাকসু নির্বাচন দিতে হবে। গণ অভ্যুত্থানের পরও শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিতে গড়িমসি করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেন শিক্ষার্থীরা। তারা বলেন, ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আজকে যদি ডাকসু না দেওয়া হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংস্কার হবে না। আজকে যদি ডাকসু না দেওয়া হয়, তাহলে আমাদের বোনদেরকে এখনো বাইরে ঘুমাতে হবে। আপনারা জানেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার দাবি জানানো হয়েছে অনতি বিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য। আমরা কখনোই চাই না সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে তারা কোন ধরনের ফায়দা লুটুক। যদি আবার সর্বপ্রথম কোনো অপশক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে, আমরা নিজেরা সেটা মোকাবেলা করব ইনশাআল্লাহ। এর আগে জানুয়ারির মধ্যে ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি SM ফরহাদ। সোমবার বিকেলে মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচন ও গণতন্ত্র সংস্কার প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় ডাকসু সভাপতির ক্ষমতার ভারসাম্য, 2টি নতুন পদ সৃষ্টিসহ 9 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। নির্বাচিতদের দায়িত্ব পালনকাল 365 দিন ও মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান ছাত্র শিবির। নিয়মিত ডাকসু হয়, তাহলে যেটা দেখা যাবে যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যারা করতে চাবেন, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ তারা শিক্ষার্থীদের কাছাকাছি আসতে বাধ্য হবে এবং বাজে কালচার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সেজন্য আমরা ডাকসু দ্রুত চাই। দ্বিতীয়ত, যে সংস্কার সংক্রান্ত ইস্যু, সেটি আমরা যেটি চাই সেটা হচ্ছে আমাদের প্রস্তাবনা এবং আরো অনেক সংগঠন প্রস্তাব দিয়েছে, যৌক্তিক প্রস্তাবনাগুলোকে আমলে নিয়ে দ্রুত সিন্ডিকেট মিটিং কল করে এবং অথরিটির প্রয়োজনীয় মিটিংগুলো কল করে জানুয়ারির মধ্যে সংস্কার নিশ্চিত করা। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া এসআইরা। সোমবার সকালে শুরু হওয়া কর্মসূচিতে অংশ নেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি হারানো 321 জন। প্রশিক্ষণ শেষে কর্মস্থলে নিয়োগের 1 মাস আগে সারদা পুলিশ ট্রেনিং সেন্টার থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। এর আগে গত 5 ও 6 জানুয়ারি একই দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তাদের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্বাসে সে যাত্রায় কর্মসূচি স্থগিত করলেও পরবর্তীতে কোনো ব্যবস্থা না নেয়ায় আবারও অবস্থান নিয়েছেন তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা।
চাকরিতে দ্রুত পুনর্বহাল করা হোক, কারণ আমরা তো কোনো অন্যায় করিনি, তো কেন আমরা অন্যায় স্বরূপ এভাবে চুপ করে বসে থাকবো? নির্দেশনা অনুযায়ী আমরা ব্যারাকে অবস্থান করেছি, আমরা কোনো ধরনের হয়েছে বিশৃঙ্খলা কিছুই করেনি। ইভেন মাঠে ওই দিন এমন কোনো ধরনের ঘটনাই ঘটে নাই। মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, সব দিক দিয়ে আমরা হেয় প্রতিপন্ন হইতেছি। 43 BCS এর যারা বাদ পড়েছিল তাদেরকে নেওয়া হয়েছে, তো আমরাও আশায় ছিলাম ওইরকম আমাদের দিকটা বিবেচনা করবে সরকার, বাট আমাদের কোনো বিবেচনা করে নাই। নাবিক পাস ইস্যুর দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে 17 জন মেরিটাইম ইঞ্জিনিয়ার। সোমবার সকালে সচিবালয়ের সামনের সড়কে দেশের বাইরে কাজ করার অনুমতি পাওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা। মন্ত্রণালয় থেকে নানা আশ্বাসের পরও দাবি মানা হচ্ছে না বলে অভিযোগ তাদের। আন্দোলনরত এই 17 শিক্ষার্থী চীনের জিয়াংশু মেরিটাইম ইনস্টিটিউট থেকে অধ্যয়ন শেষে চাকরিতে যোগদান করার কথা থাকলেও ক্যাডেট সিডিসি না পাওয়ায় সেটি পারছেন না বলেও অভিযোগ করেন তারা। চাকুরির জন্য যে একটা সিমেন্ট বুক দরকার, এটা মূলত প্রত্যেকটা নাবিক যেই দেশের নাগরিক মূলত ওই দেশ থেকে এটা প্রোভাইড করে। কিন্তু বিগত 6 মাস থেকে আমরা বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ঘোরার পরেও আমরা আমাদের যৌক্তিক ইয়াটা পাচ্ছি না। ডিজি স্যার আমাদেরকে প্রপারলি কোনো কথা বলতে পারে নাই। আমরা বলে আসছি যে আমরা তাহলে রাজপথে নামবো, আমরা আপনাদের বিষয় তুলে ধরবো, এবং চিফ ইঞ্জিনিয়ার স্যারকেও বলে আমরা এখন অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের যে বিষয়গুলো আছে সে আর কি আমাদের খুব সুচক্ষে সেগুলো আর কি বিচার বিবেচনার মাধ্যমে আমাদের একটা সুষ্ঠু সিদ্ধান্ত দিবে তারা। আন্তর্জাতিক সীমানায় না মেনেই ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর প্রেক্ষিতে সীমান্তে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদও জানান তিনি। সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল আয়োজিত দোয়া মাহফিলে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভারত থেকে সুবিধা নেয়ার জন্য হাসিনা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া দিতে দিয়েছিল। সেবা দাস হয়ে কাজ করে ভারতের কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবকে পদদলিত করেছে। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার হলেও ফ্যাসিবাদের দোসরদের অপসারণে বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না। ফলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও ফ্যাসিবাদীদের প্রবল প্রতাপ রয়ে গেছে। যে শূন্য রেখা থেকে 150 গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। সেগুলোর কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশের বিজিবির সাথে, বিজিবির প্রতিরোধের সাথে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। ভারতের কাছে বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এ সময় তিনি আরও বলেন, সামরিক পর্যায়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো শত্রুতা নেই। প্রতিবেশী হিসেবে দুই দেশকে একসঙ্গে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে। এখন পর্যন্ত দুই পক্ষের কারো মধ্যেই কোনো বিষয়ে দুর্বলতা নেই বলেও জানান। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় এবং এর পরেও বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল এবং সেটি থাকবে বলে জানান তিনি। গেল নভেম্বরে সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে একটি ভিডিও কনফারেন্সও অনুষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেও জানান ভারতীয় সেনাপ্রধান। সরকারি কর্ম কমিশনে সদ্য নিয়োগ পাওয়া 6 সদস্যের নিয়োগ বাতিল করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিকের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে জারি করা এই আদেশে নিয়োগ বাতিলের কারণ হিসেবে সদস্যরা শপথ গ্রহণ না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলা উল্লেখ করা হয়েছে। এর আগে গত 2 জানুয়ারি সরকার পিএসসিতে এই 6 জন সদস্য নিয়োগ দেয়। 9 জানুয়ারি তাদের সঙ্গে নিয়োগ পাওয়া বাকি 3 জনের ব্যাপারে অভিযোগ ওঠায় জরুরি ভিত্তিতে তাদের শপথ গ্রহণ স্থগিত করা হয়। এরপরেই এই প্রজ্ঞাপন জারি করা হলো। সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
পর্যবেক্ষণে বলা হয়, জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। সোমবার সকালে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রিট দায়ের করেন। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, জনগণের পাশাপাশি আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং সরকারের বৈধতা নিয়ে এ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। বাংলাদেশের শ্রম আইন দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে আইন সংশোধনের বিষয়টি যেন স্বচ্ছতার ভিত্তিতে হয় সে ব্যাপারে তাগিদ দিয়েছেন তিনি। সোমবার নারায়ণগঞ্জের ইপিলিয়ন নিটওয়ার কারখানা পরিদর্শন ও বিকেএমই এর সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। আগামীতে ইউরোপের বাজারে প্রবেশে বাংলাদেশ অগ্রাধিকার পাবে উল্লেখ করে মাইকেল মিলার বলেন, বর্তমান সুবিধার আওতা বাড়ানোর পাশাপাশি জিএসপি প্লাস নিয়ে ভাবছে ইইউ। এছাড়া এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান তিনি। আর এলডিসি থেকে উত্তরণের পর চলমান সুযোগ সুবিধা আরও 5 বছর অব্যাহত রাখতে ইইউকে অনুরোধ জানান বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। Access to our market, which is so important for Bangladesh's future prosperity, it does rely on the garment sector, the textile sector, knitwear, upgrading its respect for environmental standards, for social standards, and in terms of governance as well. As you proceed towards LDC graduation, that the commercial relationship, the trading relationship that you have with us, the market access you have with us, that there is a very smooth transition to the next stage, which will be different from everything but arms, but we hope maintains a very, very strong level of market access to the European Union. আমাদের ইন্ডাস্ট্রিতে ইউ ডিউ ডিলিজেন্স লটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছি যে এই যে এটি করতে গেলে আমাদের তো মানে অনেক হিউজ কস্ট, বাট আমার ব্র্যান্ড এবং বায়াররা যেন আমাদেরকে ফেয়ার প্রাইস, ইথিক্যাল প্রাইসটা দেয়, এই বিষয়ের জন্য তারা আমাদেরকে হেল্প করে। গণমাধ্যম সংস্কারে সহযোগিতার জন্য দেশের রাজনৈতিক দলগুলোর কাছে সুপারিশ চাওয়া হয়েছে বলে জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সোমবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় গণমাধ্যম সংস্কারে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল সুপারিশ পাঠিয়েছে, বাকি দলগুলো পাঠাবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নির্ভর করে সংবাদ মাধ্যমের আর্থিক সচ্ছলতার উপরে। সংবাদ মাধ্যম যদি আর্থিকভাবে, গণমাধ্যম যদি আর্থিকভাবে সচ্ছল না হয়, তাহলে তারা বিভিন্নভাবে আপোষ করবে, বিভিন্ন জায়গা থেকে সুবিধা নেবে এবং সেই সুবিধার বিনিময়ে সাংবাদিকতার মান পড়ে যাবে। করোনার মতো এইচএমপিভি ভাইরাস নিয়ে মহামারীর শঙ্কা নিয়ে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেছেন, এই ভাইরাসের চিকিৎসা সাধারণ ফ্লুর মতোই, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে ডাক্তার সাইদুর রহমান জানান, এইচএমপিভি মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে। সাধারণ ফ্লু বা কমন কোল্ড বলতে আমরা যেটা চিনি সেটাই। এটার কারণ হিসেবে অনেকগুলো ভাইরাস থাকে, তার মধ্যে এই ভাইরাসটি একটি এই ভাইরাস, এবং এই ভাইরাসটি ডিটেক্টেড হচ্ছে দুনিয়া জোড়া, আমাদের এখানেও হয়েছে। এটা দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে ছিল। এইটা কখনোই এখন পর্যন্ত বলা হচ্ছে না যে এটা দিয়ে গুরুতর কোনো শ্বাসযন্ত্রের বা গুরুতর কোনো জীবন হানিকর বা ঝুঁকিপূর্ণ কোনো রোগ তৈরি হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। গুলশানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা।
ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ব্রাজিল বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস সাক্ষাৎ করতে এলে একথা বলেন তিনি। সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচন নিয়েও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় এক প্রশ্নের জবাবে নায়েবে আমির বলেন, বিএনপির সাথে জামায়াতের কোনো বিরোধ নেই। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল এবং ব্রাজিল বাংলাদেশের ভবিষ্যতের সম্পর্ক উন্নয়ন আরও কীভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে ব্রাজিল যেন ইনভেস্ট করে বাংলাদেশে, আমরা সেই রিকোয়েস্টই করেছি। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। উই আর ওয়ার্কিং টুগেদার, উইল ওয়ার্ক টুগেদার অন দি বেসিক পয়েন্টস ফর দি ইন্টারেস্ট অফ দি নেশন। বিগত আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীদের সুবিধা দিয়ে ধনীদের আরও ধনী হওয়ার সুযোগ করে দিয়েছে আর গরিবদের আরও গরিব বানিয়ে দেশে বৈষম্য সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকারও সে বলয় থেকে বের হতে পারেনি বলে মধ্যবিত্তের পণ্যে ভ্যাট বাড়িয়েছে বলে অভিযোগ করেছে এবি পার্টির কেন্দ্রীয় নেতারা। সোমবার বিজয়নগরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা বলেন, ভ্যাট বাড়ানোর কারণে এ দুই শ্রেণী চাপের মুখে পড়বে, অথচ সরকারি আমলাদের সুযোগ সুবিধা কমছে না। আয় বৈষম্য থাকলেও রাষ্ট্র ধনী ও গরিবদের কাছ থেকে সমান হারে রাজস্ব নিচ্ছে, অথচ ধনীদের কর বেশি নিয়ে ভ্যাট কমানো উচিত ছিল। উপদেষ্টারা রাষ্ট্রের সাধারণ মানুষের প্রয়োজন বোঝেন না মন্তব্য করে এবি পার্টির নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী পথ বেছে নিয়েছিল বলে তাদের পতন হয়েছে। যদি দেশের গরিবদের পিঠ দেয়ালে ঠেকে যায় তবে আওয়ামী লীগের মতো পরিণতি হতে পারে যে কারো। গরিব মানুষকে সাহায্য করবার জন্য যে সরকার থাকবে, আপনার দলকে বন্ধক রেখে ঋণ নেন, 20 কোটি মানুষকে বন্ধক রেখে ঋণ নিয়ে লুটপাটের যে বাণিজ্য, এই বাণিজ্যের অর্থনীতি থেকে আমরা বের হয়ে আসতে চাই। সিঙ্গেল ট্যাক্সে আসতে হবে, গ্র্যাজুয়ালি ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে, সকল ট্যাক্স বিলুপ্ত করে দেন। দ্বিতীয়ত হচ্ছে অস্টারিটি মেজারে আসেন। আমার যে গভর্নমেন্টের সাইজ দেখেন, আমার 60টা মন্ত্রী, আমেরিকার ফেডারেল মিনিস্ট্রি হইল 17টা। আপনি কি আমেরিকার থেকে বড়লোক দেশ হয়ে গেছেন? আপনার এত মন্ত্রী লাগবে কেন? এত সচিবালয় লাগবে কেন? গ্যাস সংকটের প্রভাব পড়েছে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে। চাপ না থাকায় পরিবহনগুলোর কয়েক ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে গ্যাস নিতে এসে। সোমবার সকাল থেকেই নগরীর বিভিন্ন সিএনজি স্টেশনে দেখা যায় এই চিত্র। গ্যাসের চাপ না থাকায় মাঝে মাঝে বন্ধ রাখা হচ্ছে পাম্পের দরজা। মেশিনের মাধ্যমে দিয়ে চাপ তৈরির এই প্রক্রিয়ায় গাড়িতে গ্যাস ঢোকানো গেলেও তাতে সন্তুষ্ট হতে পারছেন না ভোক্তারা। প্রয়োজনীয় গ্যাস একবারে তুলতে না পারায় ভোগান্তি ও আর্থিক ক্ষতিরও অভিযোগ করছেন গাড়ি চালকরা। এ ব্যাপারে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, মহেশখালীতে এক্সিলেটর এনার্জির টার্মিনাল মেরামতের কাজ চলায় স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত 300 মিলিয়ন গ্যাস সরবরাহ বন্ধ আছে। মঙ্গলবার এই টার্মিনালটি চালু করা গেলে 2-1 দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি। বিগত অনেকদিন যাবত গ্যাস নাই, কিন্তু 3-4 দিন যাবত একদম গ্যাসই নাই শরৎগুপ্ত রোডে নারিন্দা। আজকে আমাদের নাস্তাই বানাতে পারেনি, সকালে নাস্তা। একবার গ্যাস নিতে গেলে 1 ঘন্টা আধা ঘন্টা সময় লেগে যায়, ফলে আমাদের এই টাইম পাস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যদি গ্যাস পাম্পে প্রেসার ফুল থাকে তাহলে একবার গ্যাস নিলে আমরা সারাদিন চলতে পারতাম। গ্যাস যদি ফুল থাকে 2টা মেশিন চলে, আর যদি গ্যাস কম আসে 1টা মেশিন চালা হয়, না হলে ওই যে কারেন্টের বিলটা ওঠে না, যে অবস্থা। এলএনজি টার্মিনালের মধ্যে একটা বন্ধ আছে, মেইনটেনেন্স করতে চালু যাবে, কালকে চালু হয়ে যাবে। ডেইলি যে সাপ্লাই দিত ন্যাশনাল সাপ্লাই 300 মিলিয়ন কারেন্ট। তামাক সেবনের কারণে প্রতিবছর বিপুল পরিমাণ নাগরিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। এর মধ্যে 21% মৃত্যু হচ্ছে পরোক্ষ ধূমপানে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সিগারেটে কার্যকর করারোপ প্রস্তাবনা শীর্ষক এক সংবাদ সম্মেলনে বিষয়টি উঠে আসে। বক্তারা বলেন, তামাকে নিরুৎসাহিত করতে কোনো সরকারই কার্যকর দাম নির্ধারণ করেনি। প্রতি বছর সিগারেট বিক্রি থেকে সরকার যতটা রাজস্ব পায়, সিগারেট ব্যবহারজনিত রোগের চিকিৎসায় তার চেয়ে বেশি অর্থ খরচ হচ্ছে।
সিগারেটের দাম বৃদ্ধির পাশাপাশি খুচরা বিক্রি বন্ধেরও দাবি জানান তারা। সচেতনতামূলক কার্যক্রম নেওয়া বা অন্যান্য যেই ইনস্ট্রুমেন্টসগুলো আমরা নিতে পারি কনজাম্পশন কমানোর জন্য সিগারেটের, তার থেকে ট্যাক্স বসানো হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী পন্থা। বাংলাদেশে যে সিগারেট কনজাম্পশন হয় তার মেজরিটি মোর দ্যান 70 to 80% কিন্তু লো এবং মিডিয়াম। সো ওই স্তরে যদি আপনি না কমাতে পারেন তাহলে ধূমপানের যে পরিমাণটা সেটা কিন্তু বাংলাদেশে কমানো সম্ভব না। সারা দেশে সাংবাদিকদের নামে হওয়া রাজনৈতিক মিথ্যা মামলা, হামলা, নির্যাতন ও অবৈধভাবে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন হয়েছে রাজশাহীতে। সোমবার বেলা 12টায় নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই মানববন্ধন করেন রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, আর সংবাদকর্মীরা রাষ্ট্রের নানা অসঙ্গতি তুলে ধরতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। কিন্তু বিগত সময়ে বিভিন্ন মহল তাদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহারের চেষ্টা করেছে, আর তা না হলে সত্য প্রকাশে যারা ভূমিকা রেখেছে তাদের হত্যা, হামলাসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে। তাই সকল সাংবাদিকের হত্যার সুষ্ঠু বিচার ও মিথ্যা মামলায় যাদের হয়রানি করা হচ্ছে তাদের মুক্তি দিতে হবে অবিলম্বে। বরিশাল সিটি কর্পোরেশনের 160 জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধরা। সোমবার বেলা 11টায় নগর ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বরিশাল সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়ন। এ সময় শ্রমিকরা বলেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই 160 শ্রমিককে ছাঁটাই করা হয়েছে, তাদের পুনর্বহাল করতে হবে শিগগিরই। এছাড়া 1 নভেম্বর থেকে সরকার নির্ধারিত বকেয়া বেতন প্রদানের দাবিও জানান তারা। পে কমিশনে কর্মচারী ও কর্মকর্তাদের মতো 5% প্রণোদনা ও মহার্ঘ ভাতার দাবিতে সভা করেছেন নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। সোমবার দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে প্রশাসনিক চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারা বলেন, পে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা প্রণোদনা ও মহার্ঘ ভাতা পেলেও সুগার মিলের দৈনিক হাজিরার চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীদের তা দেয়া হয় না। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমন অবস্থায় দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান তারা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগান নিয়ে নরসিংদীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী তারুণ্যের উৎসব। সোমবার বেলা 11টার দিকে নরসিংদী সরকারি কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ। উৎসবে 12টি স্টলে স্থান পেয়েছে জেলার শিল্প, প্রত্নতত্ত্ব, কৃষি, গ্রাফিতি ও সংস্কৃতি সহ নানাবিধ বিষয়বস্তু। এছাড়া ঐতিহ্যবাহী নকশি পিঠা সহ রয়েছে নানা কারুপণ্য। এই উৎসব ও মেলার মাধ্যমে জেলার প্রত্নস্থান ও পণ্যগুলোকে ঘিরে উদ্যোক্তা তৈরির পথ সহজ হবে বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মেলা চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। মেলা ও উৎসবে সরকারি কলেজের 19টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। পটুয়াখালীর কলাপাড়ায় মান্তা সম্প্রদায়ের অর্ধশতাধিক সদস্যের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল 10টায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালের পাশের রাবনাবাদ চ্যানেলে নৌকায় গিয়ে এই কম্বল বিতরণ করা হয়। সরকারের কম্বল বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে হতদরিদ্র সম্প্রদায়ের মাঝে এসব কম্বল দেয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক খবর। এজেন্সি প্রতি 1000 কোটা বহাল রেখেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় রোববার সৌদি আরবের জেদ্দায় সৌদি ধর্ম মন্ত্রণালয়ের কনফারেন্স হলে এ দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়। দুদেশের মধ্যে বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরা মন্ত্রী
তৌফিক বিন ফাওজান আল রাবিয়া এ চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বাংলাদেশের পক্ষে হজ পরিচালনা করেন এ জাতীয় ট্রাভেলসের সংখ্যা 750টি। হজ কেন্দ্রিক যাবতীয় কার্যক্রম 14 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে বলেও সময় বেঁধে দিয়েছে সৌদি আরব। হাজিদের দাবি দেওয়া আদায়ের জন্য আমাদের চেষ্টার কমতি নাই, কিন্তু এটা তো সৌদি গভর্নমেন্টের উপর নির্ভরশীল। কোটা তো আমরা বাড়াতে কমাতে পারি না। 14 ফেব্রুয়ারি পরে হজের কোনো কার্যক্রম অ্যাকসেপ্টেবল হবে না। ওনারা বলেন এরপরে যদি কোনো বিপর্যয় ঘটে সৌদি কর্তৃপক্ষের দায়ভার নেবেন না, এভাবে চিঠি দিয়েছেন। এই যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে হজ কেন্দ্রিক, এগুলো 14 ফেব্রুয়ারির ভিতরে সুসম্পন্ন করতে হবে, আমরা এটা এগ্রি করেছি। 6 দিনেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। এতে প্রাণহানি বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। এছাড়াও খুঁজে পাওয়া যাচ্ছে না আরও 16 বাসিন্দাকে। রোববার 2টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও লস অ্যাঞ্জেলেসের ইটন, হাস্ট এবং প্যালিসিডের 3টি দাবানল নেভাতে রীতিমতো যুদ্ধ চলছে। দাবানলের লেলিহান শিখা নিয়ন্ত্রণে মাঠে থাকা 14,000-এর বেশি দমকল কর্মীর সাথে 900-রও বেশি বন্দীকে যুক্ত করা হয়েছে। আগুন নেভানোর জন্য ঘন্টায় তাদের দেয়া হচ্ছে $1। দিনে এক একজন বন্দী আগুন নিভিয়ে $5 থেকে $10 বেশি উপার্জন করছেন। এছাড়া মেক্সিকো থেকে দমকল বাহিনীর 70 এবং কানাডা থেকে 60 জন সদস্য যুক্তরাষ্ট্রের ফায়ার ফাইটারদের সঙ্গে যোগ দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবেলায় ইউক্রেনের উদ্ধারকারী দলও প্রস্তুত রয়েছে বলে জানালেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে দাবানলের মধ্যে কারফিউ অমান্য, অগ্নিকাণ্ড, লুটপাট ও মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে লস অ্যাঞ্জেলেসের থেকে এখন পর্যন্ত 29 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আফগানিস্তানের তালেবান সরকারের শাসনকে বৈধতা না দিতে মুসলিম নেতাদেরকে আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মেয়েদের শিক্ষা বিষয়ক এক সম্মেলনে মালালা এ আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, তালেবান নারীদের মানুষ মনে করে না। তারা লিঙ্গ বর্ণবাদী ব্যবস্থার মতো অপরাধকে ধর্মীয় ও সাংস্কৃতিক যুক্তিতে আড়াল করে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। তাই আন্তর্জাতিক আইনের আওতায় এই লিঙ্গ বর্ণবাদী শাসন ব্যবস্থাকে অপরাধ হিসেবে গণ্য করানোর জন্য সমর্থন দেয়া এবং নারীদের শিক্ষা ও অধিকারে আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে কথা বলার জন্য মুসলিম নেতাদের আহ্বান জানান মালালা। The Taliban are punishing women and girls who dare to break their obscure laws by beating them up, detaining them, and harming them. Simply put, the Taliban do not see women as human beings. They cloak their crimes in cultural and religious justification. জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলে 6.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপরই জারি করা হয়েছে সুনামির সতর্কতা। মিয়াজাকি ও কোচি উপকূলে 1 মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বাসিন্দাদের উপকূল ছেড়ে উঁচু স্থানে আশ্রয়ের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হিউগানাডা সাগরের 30 কিলোমিটার গভীরে। এখনও প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। আসন্ন অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। আসরে আম্পায়ারিং করবেন বাংলাদেশের সাথীরা জাকির জেসি। প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে গেল বছর নারী টি-20 এশিয়া কাপে ম্যাচ পরিচালনা করেন তিনি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার জেসি আম্পায়ার হিসেবেও বেশ নামডাক কামিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। এবার বয়সভিত্তিক বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় তিনি। জেসি সহ আসরে মোট 20 জন আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন। 14 দলের অংশগ্রহণে আসরটি শুরু হবে 18 জানুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টে খেলবেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। কামিন্সের কাছে নেতৃত্বভার থাকলেও গোড়ালির চোটের কারণে তার খেলা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। আসন্ন শ্রীলঙ্কা সফরে অবশ্য কৃতিত্বকালীন ছুটি কাটিয়েছেন কামিন্স। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নাথান এলিস। বিগ ব্যাশে ভালো করে দলে জায়গা পেয়েছেন তিনি। মূলত 14 মাস আগে ওয়ানডে বিশ্বকাপে খেলা ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন ও শন অ্যাবেটের পরিবর্তে জায়গা করে নিয়েছেন অ্যারন হার্ডি, ম্যাট শর্ট ও নাথান এলিস। ওয়ার্নারের অবসর ও গ্রিনের চোটের কারণে খেলা হচ্ছে না এই টুর্নামেন্টে। আলোচনা থাকলেও এই টুর্নামেন্টের দলে জায়গা হয়নি জ্যাক ফ্রেজার ও ম্যাকগার্কের। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ঘোষিত এই আফগান দলে ফিরেছেন আফগানিস্তানের অন্যতম সেরা ব্যাটার ইব্রাহিম জাদরান। এছাড়া স্পিনার মুজিবুর রহমানের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আরেক স্পিনার AM গাজনাফার। ঘোষিত এই দলে সাদিকুল্লাহ আতালও রয়েছেন, যিনি সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা নির্বাচিত হন। 3 ম্যাচের সিরিজে তিনি একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি সহ মোট 156 রান করেন। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাওয়া আফগানদের নেতৃত্ব দিবেন হাশমাতুল্লাহ শাহিদি। তার ডেপুটি হিসেবে আছেন রহমত শাহ। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের 2025 মৌসুমের জন্য অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। গত আসরে কলকাতার হয়ে খেলেছেন এই ব্যাটসম্যান। তবে সবশেষ মেগা নিলামে আইয়ারকে 26 কোটি 75 লাখ রুপিতে দলে ভেড়ায় পাঞ্জাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে আইয়ারকে নিজেদের নেতা হিসেবে ঘোষণা দেয় পাঞ্জাব। অধিনায়ক হিসেবে আইয়ারের পরিসংখ্যান বেশ ভালো। মুম্বাই দলের সদস্য হিসেবে রঞ্জি ট্রফি এবং ইরানি ট্রফি জিতেছেন তিনি। আইয়ারের অধিনায়কত্বে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।